সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো সবাই? দূরশিক্ষণের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এটা তোমরা সবাই জানো যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ চ্যাপ্টার এটি। এই চ্যাপ্টারের আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয়গুলোর মধ্যে আছে গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ, আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, গ্যাসের তাপমাত্রা, চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, গ্যাসের গতি শক্তির সমীকরণ, গড় মুক্ত পথ, স্বাধীনতার মাত্রা এবং শক্তির সময় বিভাজন নীতি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমাদের মূল আলোচনায় শুরু করছি। আজকে আমরা প্রথমে আলোচনা করব গড় বেগ ও গড় বর্গবেগ। আমরা ইতিপূর্বে ক্লাস আলোচনা করেছিলাম যে গ্যাসের গতিতত্ত্বের মূল কথাই হচ্ছে যে গ্যাসের অণুগুলো অনবরত গতিশীল থাকে, দিক বিদিক ছোটাছুটি করে। এই দিক বিদিক ছোটাছুটি করার কারণে এদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে এদের বেগ অনবরত পরিবর্তিত হয়, ফলে হাজার হাজার অণু হাজার হাজার বেগে গতিশীল থাকে। এখন যেহেতু বিভিন্ন অণু বিভিন্ন বেগে গতিশীল থাকে, এই কারণে আমাদের গড় বেগ নির্ণয় করার প্রয়োজন। এই ক্ষেত্রে যেন গ্যাসের ক্ষেত্রে গড় বেগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই গড় বেগ কি? গ্যাসের অণুগুলোর যে বেগের গাণিতিক গড়, এটাকে আমরা গড় বেগ বলি। গাণিতিক গড় বলতে কি বুঝি? যে মনে করি যেখানে এন সংখ্যক অণু আছে, প্রথম অণুর বেগ হচ্ছে C1, দ্বিতীয় অণুর বেগ C2, এভাবে এন সংখ্যক এন নাম্বার অণুর বেগ Cn। তাহলে গড় তো কত হবে? এই Cn ডিভাইডেড বাই এন। এন সংখ্যক অণু আছে, তা আমরা এন সংখ্যক অণুর বেগ যোগ দিয়ে এই অণুর সংখ্যা দিয়ে ভাগ দিলাম, তো এটাই হবে গড় বেগ। এবার হচ্ছে গড় বর্গবেগ। গড় বর্গবেগ কি? এটা আমরা বেগের গড় করছি, আর গড় বর্গবেগ হচ্ছে যে সকল অণুর বেগের বর্গের গড়। অর্থাৎ আমরা এই বেগটাকে বর্গ করে নেব, বর্গ করে নিয়ে তারপরে গড় করব, তাহলে এই বেগটাকে বলা হবে গড় বর্গবেগ। তাহলে আমরা এইভাবে প্রকাশ করি গড় বর্গবেগ। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব মূল গড় বর্গবেগ, আরএমএস ভেলোসিটি। আরএমএস হয় রুট মিন স্কয়ার, ইংরেজিতে রুট মিন স্কয়ার, বা এটাকে অনেক সময় বাংলায় গড় বর্গবেগের বর্গমূল বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা আগে যে গড় বেগ নির্ণয় করেছিলাম, সেই গড় বর্গবেগ নির্ণয় করেছিলাম, সেই গড় বর্গবেগের বর্গমূল। তার মানে আমরা একটা রুট দিয়ে দিলে এই গড় বর্গবেগ বর্গমূল, এই যে এটাই হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। এটাকে আরএমএস দিয়ে, ইংরেজি সংক্ষেপে আরএমএস, রুট মিন স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা CRMS এভাবে লিখতে পারি যে CRMS সমান। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা CRMS সমান হচ্ছে √3RT/m। এই যে সমীকরণ, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল বা মূল গড় বর্গবেগ এর রাশিমালা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। অর্থাৎ গ্যাসের চাপ আমরা আগেই বলেছিলাম যে বিজ্ঞানী বার্নৌলি 1730 সালে এই গ্যাসের চাপ মূলত ব্যাখ্যা করতে গিয়েই তিনি গ্যাসের গতিতত্ত্ব প্রদান করেছিলেন। সেই চাপের রাশিমালা তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে PV = 1/3 mn/c²। এখানে স্মল m হচ্ছে একটা অণুর ভর, ক্যাপিটাল হচ্ছে মোট অণুর সংখ্যা, আর c² বার এটা হচ্ছে মূল গড় বর্গবেগ। এবং এটাকে আমরা নানানভাবে যদি mn বলতে কি বোঝায়? mn বলতে বোঝায় যে n সংখ্যক অণুর ভর। তাহলে আমরা শুধু ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করি, তাহলে দ্বারা PV = 1/3 M c²।
এরপর এটাকে ইচ্ছে করলে 2/3 কমন নিয়ে গতিশক্তি রূপান্তরিত করা যায়। পিভি ইকুয়াল টু 2/3 ই মানে গতিশক্তি। যদি আমরা একক আয়তনের কথা বিবেচনা করি, একক আয়তনের গ্যাস, তাহলে সমীকরণ দাঁড়ায় পি সমান 2/3 ই। আমরা যদি একক আয়তনের গ্যাসের কথা বিবেচনা করি তাহলে চাপের রাশিমালা হয় পি সমান সমান 2/3 ই। তাহলে গ্যাসে একক আয়তনের গ্যাসের চাপ তার গতিশক্তির 2/3 সমান। এটা আমরা এই সমীকরণ থেকে বুঝতে পারি। এরপরে আমরা আলোচনা করব গ্যাসের তাপমাত্রা, চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক। অর্থাৎ গ্যাসের ঘনত্বের সাথে তাপ এবং চাপ, তাপমাত্রা এবং চাপের কি সম্পর্ক আছে। তো প্রথমে আমরা আলোচনা করব যে ঘনত্বের সাথে তাপমাত্রা কি সম্পর্ক। এই সম্পর্কটা হচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে ঘনত্ব তত কমবে, তাপমাত্রা যত কমবে ঘনত্ব তত বাড়বে। অর্থাৎ রো প্রপোর্শনাল টু 1/t, আমরা এটা স্লাইডে দেখতে পাচ্ছি। আর ঘনত্বের সাথে চাপের কি সম্পর্ক, সেটাও সম্পর্ক হচ্ছে স্থির তাপমাত্রা নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব এর চাপের সমানুপাতিক। অর্থাৎ চাপ যত বাড়বে ঘনত্ব তত বাড়বে। কোনো গ্যাসের চাপ যত বৃদ্ধি পাবে সেই গ্যাসের ঘনত্ব অত বৃদ্ধি পাবে, চাপ যত কম হবে ঘনত্ব অত কম হবে। এই হচ্ছে গ্যাসের তাপমাত্রার সাথে চাপ এবং ঘনত্বের সম্পর্ক। এইবার আমরা আলোচনা করব গ্যাসের গতিশক্তি সমীকরণ। যে গ্যাসের গতিশক্তি সেটা হলো পিভি ইকুয়াল টু আরটি, আমরা আগেই পেয়েছিলাম। আর পিভি সমান 2/3 ই, আমরা আগের স্লাইডে আমরা দেখেছি। তাহলে এখান থেকে লেখা যায় ই ইজ ইকুয়াল টু 3/2 আর, ইকুয়াল টু 3/2 আর টি। এই হচ্ছে গ্যাসের গতিশক্তির সমীকরণ। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার ভিত্তিতে তোমাদের ছোট ছোট কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের অনুধাবনগুলোর প্রশ্নে আসতে পারে, কাজে লাগবে, এই জন্য এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। প্রথমেই আমরা একটা ছোট্ট বোঝার জন্য একটা বিষয় দিয়েছি যে 2, 3 ও 4 এর আরএমএস মান কত। আমরা আগেই বলেছিলাম আরএমএস রুট মিন স্কোয়ার। এটা কি আমরা এটাকে দেখিয়েছিলাম যে রুট সি আর এম এস সমান সমান হচ্ছে C1 স্কোয়ার C2 স্কোয়ার ডট ডট দিয়ে CN স্কোয়ার, তারপর সেটার গড়, তারপর সেটা রুট। তাহলে এখানে বলছে 2, 3, 4, অর্থাৎ C1 এর মান 2, C2 এর মান 3, C3 এর মান 4 যদি ধরি, তাহলে আমরা আরএমএস মান পেয়ে যাই। কীভাবে পাবো? তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডিভাইড বাই সংখ্যা কয়টা আছে এখানে? মোট 3টে সংখ্যা আছে, 3, এটা রুট করবো। তাহলে কত আসে? 4 যোগ 9 যোগ 16 ডিভাইড বাই 3। তাহলে কত হলো? 9 আর 4 13 আসে 29, 29 ডিভাইড বাই 3। এইটাই হচ্ছে এই 2, 3, 4-এর আরএমএস ভ্যালু। এভাবে আমরা যে কোনো সংখ্যক সংখ্যার বা রাশির আরএমএস মান নির্ণয় করতে পারি। আচ্ছা, এর পরের প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বনাম তাপমাত্রা এর লেখচিত্র কেমন হবে। আসলে এই লেখচিত্র বুঝতে হলে গতিশক্তি এবং তাপমাত্রার যে সমীকরণ, সেই সমীকরণটা আমাদের জানতে হবে। গতিশক্তি এবং তাপমাত্রা, এই যে তোমরা দেখতে পাচ্ছ E is equal to 2/3 RT, যে E equal to 2/3 RT, এটা হচ্ছে গতিশক্তি এবং তাপমাত্রা, সরি 2/3 না 3/2, 3/2 RT। তাহলে এখন আমরা যদি একটা গ্রাফ আঁকি, কি গ্রাফটা কিসের? এখানে বলছে গ্রাফটা কিসের? গতিশক্তি বনাম তাপমাত্রা। অর্থাৎ একটা গ্রাফ আঁকবো যে গ্রাফের এক্স অক্ষে থাকবে তাপমাত্রা, ওয়াই অক্ষে থাকবে গতিশক্তি। তাহলে আমরা দেখো এই 2/3 আর এইটুকু কিন্তু কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণটা y ইকুয়াল টু mx এই সমীকরণের সাথে মিলে যায়। এখানে ওয়াইয়ের জায়গায় আছে টি আর এক্স এর পরিবর্তে আছে ওয়াই এর পরিবর্তে ই, এক্স এর পরিবর্তে টি, তো y ইকুয়াল টু mx।
তাহলে তোমরা এই এটা কিসের সমীকরণ? তোমরা জ্যামিতিতে পড়েছো, আমরা এটা আগেও ক্লাসে আলোচনা করেছি, যেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এখানেও আমাদের গ্রাফটা কি হবে? যেহেতু এই রেখার সাথে এই সমীকরণের সাথে এই সমীকরণ মিলে যায়, তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এটা হচ্ছে এই গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি বনাম তাপমাত্রা লেখচিত্র কেমন হবে? এইরকম একটা চিত্র হবে। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় যে গ্যাসের সাথে গতিশক্তির, যে গ্যাসের গতিশক্তি বনাম তাপমাত্রা লেখচিত্র কোনটি, এরকম কয়েকটা গ্রাফ দিয়ে দিল, যে মধ্যে কোনটি সঠিক জবাব তুমি বাছাই করো। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে সিআরএমএস বনাম টি লেখচিত্রটি কিরূপ হবে? সিআরএমএস কি? ওই যে মূল গড় বর্গবেগ তার সাথে তাপমাত্রা। তাহলে তারপরে গ্রাফটা কি হবে? এটা তাপমাত্রা ঠিক আছে, সিআরএমএস অর্থাৎ ওয়াই অক্ষে হচ্ছে সিআরএমএস, অর্থাৎ মূল গড় বর্গবেগ। তাহলে সেটাও আমরা কিন্তু ওই মূল বর্গবেগের যে সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা বের করতে পারি। কিভাবে? এই সমীকরণটা একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে সিআরএমএস ইকুয়াল টু রুট, যে ফর্মুলা হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার 3RT/m, 3RT/m। তাহলে এখানে এই যে এইটুক হলো m, অর্থাৎ y ইকুয়াল টু mx, সেই সমীকরণ কিন্তু সেই y ইজ ইকুয়াল টু mx, এখানে x হচ্ছে রুটটি। তাহলে যদি এই সমীকরণটা আগে, তাহলে কেউ এটাও কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা। এই সমীকরণটা এই গ্রাফটাও হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই চিত্রটা হচ্ছে এই তাপমাত্রা সিআরএমএস বনাম টি, এই গ্রাফটার চিত্রটা এরকম আসবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে প্রশ্ন আছে যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত? পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? এখানে দেখো, এই যে বোর্ডে লেখাই আছে গ্যাসের গতিশক্তির সমীকরণ, এই যে ইকুয়াল টু 3/2RT, এটা গ্যাসের গতিশক্তির সমীকরণ। তাহলে আমরা কিন্তু এই সমীকরণ থেকেই বলতে পারি যে পরম শূন্য তাপমাত্রা শক্তির মান কত হবে। পরম শূন্য তাপমাত্রা মানে কি, অর্থ কি? এখানে কিসের মান? এখানে পরম তাপমাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তো এখানে বলা আছে কি পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা মানে কি? তার মানে টি ইকুয়াল টু 0। পরম শূন্য তাপমাত্রার অর্থ হচ্ছে টি ইকুয়াল টু 0। তা টির মান যদি শূন্য আমরা এই সমীকরণে বসাই, তাহলে কি পাই? তাহলে পাই 3R/0, তার অর্থ হলো 0। তাহলে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি যে পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। গ্যাসের গতি শূন্য হওয়ার অর্থ কি? অর্থ হলো গ্যাসের বেগও শূন্য এবং গ্যাসের অণুগুলোর যে কম্পন, সেই কম্পনও থেমে যাবে। কখন? পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ সেলসিয়াস যদি বলি -273°C। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বনাম তাপমাত্রা লেখচিত্রটি কেমন হবে? গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বনাম তাপমাত্রা, আমরা এই কিছুক্ষণ আগেই ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যাই হোক, আমার কয়েকটা স্লাইড আগে, এই যে কি বলা আছে যে রো প্রপোর্শনাল টু 1/t, রো প্রপোর্শনাল টু 1/t, অর্থাৎ এইখানেই কিন্তু যে মূলত আমাদের প্রশ্নটা যে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব বনাম তাপমাত্রা লেখচিত্রটি কেমন হবে। তার অর্থ হলো যে আমরা একটা গ্রাফ আঁকবো, যে গ্রাফে ঘনত্ব থাকবে ওয়াই অক্ষে আর তাপমাত্রা থাকবে এক্স অক্ষে। তাহলে এখানে রো প্রপোর্শন টু 1/t, অর্থাৎ ঘনত্ব তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এ কথার অর্থ কি? অর্থ তাপমাত্রা যত বাড়বে ঘনত্ব তত হ্রাস পাবে। তাহলে আমরা গ্রাফটা যদি আঁকি, তাপমাত্রা যত বাড়বে ঘনত্ব তত হ্রাস পাবে। তাহলে কেমন হবে? তাহলে এইরকম হবে গ্রাফটা। এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ঘনত্ব হ্রাস পেতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের আগের যে সমীকরণ আলোচনা করছি তার থেকেই কিন্তু এই প্রশ্নগুলো জবাব দেওয়া সম্ভব হচ্ছে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে যে গ্যাসের ক্ষেত্রে পি বনাম রো লেখচিত্রটি কেমন হবে? অর্থাৎ চাপ এবং ঘনত্ব।
চাপ বনাম ঘনত্ব। তার অর্থ হচ্ছে যে আমরা এখন একটা গ্রাফ আঁকতে হবে, যে গ্রাফে ওয়াই অক্ষে থাকবে পি এবং এক্স অক্ষে থাকবে রো ঘনত্ব। তাহলে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে রো প্রপোর্শনাল টু পি। আমরা কয়েকটা স্লাইড আগেই যখন ঘনত্ব এবং চাপের কথা আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম যে চাপ এবং ঘনত্ব পরস্পর সমানুপাতিক। চাপ যত বাড়বে ঘনত্ব তত বাড়বে, ঘনত্ব যত কমবে চাপ তত কমবে। তাহলে এইখানে আমরা দেখতে পারি যে সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, রো প্রপোর্শনাল টু পি, সমানুপাতিক। আর যে কোনো সমানুপাতিক সম্পর্কের গ্রাফ কেমন হয়? এটা মূলবিন্দু এবং সরলরেখা। তাহলে এটা এরকম হবে। তাহলে আমরা এই প্রশ্নের জবাব পাচ্ছি কি, যে গ্যাসের ক্ষেত্রে পি বনাম রো যে লেখচিত্রটা, সেই লেখচিত্রের প্রকৃতিটা এরকম হবে। আচ্ছা, এরপরে লাস্ট যে এখানে প্রশ্নটা আলোচনা করা হয়েছে যে গ্যাসের ক্ষেত্রে পি বনাম 1/t লেখচিত্রটি কেমন হয়, একে দেখাও। এখানে পি না রো বনাম 1/t। তাহলে আসলে মূলত এই সমীকরণ থেকে আমাদের এই চিত্রটা বের করতে হবে, এই সমীকরণ। অর্থাৎ আমরা যদি এখন এটাকে ভাঙাই তাহলে রো সমান সমান লেখা যায় কে ইন্টু 1/t। তাহলে এই সমীকরণটা দেখো, এখানে গ্রাফটা আঁকতে হবে কিভাবে? গ্রাফে বলা আছে রো বনাম 1/t, তার অর্থ হলো এক্স অক্ষে 1/t, ওয়াই অক্ষে রো। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে? ওয়াই ইকুয়াল টু mx। এই সমীকরণের সাথে কিন্তু মিলে যাচ্ছে। ওয়াইয়ের জায়গায় আছে রো, এক্স এর জায়গায় 1/t, আর এম এর পরিবর্তে হলো কে। তাহলে এটা কেমন? ওয়াই ইকুয়াল টু mx কেমন সমীকরণ? এটা মূল বিন্দু এবং সরলরেখার সমীকরণ। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি 1/t রো এই গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো যে এই যে আমরা যে গ্রাফগুলো আমরা আঁকছি সবই কিন্তু সমীকরণ থেকে। আমরা যে ইতিপূর্বে যে রাশিমালাগুলো আলোচনা করেছি সেই রাশিমালা থেকেই এই সমীকরণগুলো আমরা বুঝতে পারি যেটা মানে কি একটা বাড়লে আর একটা বাড়ে না কমবে। অর্থাৎ পি বৃদ্ধি পালে রো বাড়বে কি কমবে, তাপমাত্রা বাড়লে ঘনত্ব বাড়বে কি কমবে, এগুলো সব আমাদের আলোচনা আগেরই করা। এই জাস্ট আমরা গ্রাফিক্যালি শো করতেছি। এবং এই জন্য তোমরা বুঝতে পারো তাহলে এমসিকিউতে এই ধরনের অনেক প্রশ্ন আসে, চারটা গ্রাফ দেওয়া থাকে, কোনটা সঠিক গ্রাফ তোমাদের বের করতে হয়, তা তোমরা সহজে এই বিষয়গুলো বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাইডের উপরের ডান পাশে দেখতে পাচ্ছ যে পতাকা নিয়ে দৌড়াচ্ছে একজন। এ কথার অর্থ কি? অর্থ হলো যে আমি যে তোমাদের কয়েকটা প্রশ্ন আমরা এখানে বুঝালাম, আলোচনা করলাম, এটাই শেষ নয়, কারণ তোমাদেরকে এই প্রশ্নগুলো নিয়ে আরও এগিয়ে যেতে হবে সামনে। কিভাবে? বই সমস্ত পাতা সমস্ত পৃষ্ঠা লাইন বাই লাইন পড়তে হবে, পড়ে নিজেদেরকে প্রশ্ন বের করতে হবে যে কী কী প্রশ্নের থেকে হতে পারে এবং তার জবাব কীরকম হবে। শুধু আমি যতটুকু আলোচনা করলাম তাতেই তোমাদের পড়ালেখা সীমাবদ্ধ রাখলে চলবে না, কারণ তোমাদেরকে আরও বইয়ের লাইন বাই লাইন পড়তে হবে, সিলেবাস ভালো করে অনুসরণ করতে হবে এবং নিজেরা প্রশ্ন খুঁজে খুঁজে বের করতে হবে যে কী ধরনের কী প্রশ্ন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব গড় মুক্ত পথ। মুক্ত পথ কি? আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যে মধ্যে আমরা আলোচনা করেছি যে গ্যাসের অণুগুলো অনবরত গতিশীল এবং দিক বিদিক ছোটাছুটি করে, এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করে। এই ছোটাছুটির ফলে কি হয়? সংঘর্ষ হয়, এবং দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে জায়গাটা এটাকে বলা হয় মুক্ত পথ। অর্থাৎ একটা গ্যাসের অণু দৌড় মেরে সে এই এ থেকে বিতে আসলো, বিতে এসে সংঘর্ষের মুখোমুখি হয়ে এবার সিতে গেল, সি থেকে আবার ধাক্কা খেয়ে ডিতে আসলো, ডি থেকে আবার ইতে আসলো। এইভাবে সে অনবরত সংঘর্ষে লিপ্ত হয় এবং ই থেকে এফে আসলো। তাহলে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে একটা গ্যাসের অণু এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। সে এ থেকে বিতে এসে বিতে একটা সংঘর্ষের মুখোমুখি হয়েছে, বি থেকে সিতে আপনার সংঘর্ষ হয়েছে, সি থেকে ডিতে সংঘর্ষ হয়েছে। তাহলে দুই সংঘর্ষের মাঝখানের জায়গাটা সে মুক্তভাবে অতিক্রম করে, অর্থাৎ এ থেকে বি অথবা বি থেকে সি, এই জায়গাটা সে মুক্তভাবে অতিক্রম করে। এই পথটাকে বলা, অর্থাৎ দুটো সংঘর্ষের মধ্যবর্তী যে পথ যেটা একটা গ্যাসের অতিক্রম করে, এটাকে বলা হয় মুক্ত পথ। আর গড় মুক্ত পথ কি? গড় মুক্ত পথ হলো এইভাবে অনবরত সংঘর্ষের ফলে সে গড়ে যে পথ অতিক্রম করে। অর্থাৎ আমরা ধরে নিলাম
যে এই যে গ্যাসের অনুটা এ থেকে এফ পর্যন্ত আসলো, এ থেকে এফ, অর্থাৎ গড় মুক্ত পথকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। ল্যামডা সমান সমান মোট পথ কত, এ থেকে এফ। সংঘর্ষ কয়টা হয়েছে, আমরা ধরে নিলাম যে এ থেকে এফ পর্যন্ত যেতে গ্যাসের অণুটা এন সংখ্যক সংঘর্ষের মুখোমুখি হয়েছে। তাহলে প্রতি সংঘর্ষ প্রতি তার অতিক্রম দূরত্ব কত, সেটি হচ্ছে এফ বাই এন। যদি দূরত্বটা এল ধরি, এ থেকে এফ, অর্থাৎ এ বি সি ডি ই এফ, এই দূরত্বটা কে আমরা মোট ধরি এল, তাহলে এল ডিভাইডেড বাই এন। এটাই হচ্ছে গড় মুক্ত পথের সমীকরণ, এটাই হচ্ছে গড় মুক্ত পথ। তাহলে আমরা বলতে পারি যদি এল দূরত্ব অতিক্রম করতে গিয়ে কোনো গ্যাসের অণু এন সংখ্যক সংঘর্ষের মুখোমুখি হয়, তাহলে গড় মুক্ত পথ হবে ল্যামডা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই এন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার গড় মুক্ত পথের রাশিমালা। এই গড় মুক্ত পথের রাশিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই থেকে অনেক সৃজনশীল প্রশ্ন থাকে এবং এমসিকিউ থাকে। এই জন্য তোমাদের এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে গ্যাসের অণুর গড় মুক্ত পথ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে চিন্তাভাবনা গবেষণা করে নির্ণয় করেছেন। প্রথম এক্ষেত্রে বিজ্ঞানী ক্লসিয়াস, উনি মুক্ত পথের সমীকরণ নির্ণয় করেছেন। মুক্ত পথের সমীকরণ নির্ণয় করতে গিয়ে উনি যে বিষয়টা বিবেচনা করেছেন যে একটা গ্যাসের অণু দৌড় মারল সামনের দিকে, যখন সে দৌড় মারে তার চারিপাশে যে গ্যাসের অণুগুলো আছে তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে তার ব্যাস যদি এ হয়, এ ব্যাসের একটা সিলিন্ডার যদি বিবেচনা করে, তাহলে এ ব্যাসের সিলিন্ডারের মধ্যে যে অণুগুলোর কেন্দ্র অবস্থিত তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়, এবং সেই সংঘর্ষ সে বিবেচনা করে তার থেকে হিসাব নিকেশ করে বিজ্ঞানী ক্লসিয়াস কি করছেন, গড় মুক্ত পথের রাশিমালা নির্ণয় করছেন। কত সেটা, সেটা হলো ল্যামডা সি ইকুয়াল টু 1 বাই এন পাই সিগমা স্কয়ার। এখানে সি দ্বারা ক্লসিয়াস, ল্যামডা সি দ্বারা ক্লসিয়াস বোঝানো হয়েছে, যে ক্লসিয়াসের আবিষ্কৃত বা প্রতিপাদনকৃত ল্যামডা সি। এন হচ্ছে একক আয়তনের অণুর সংখ্যা, আর সিগমা হচ্ছে অণুর ব্যাস। তাহলে এইখানে এই সমীকরণটায় বিজ্ঞানী ক্লসিয়াস যে ধারণাটা করেছেন সেটা হচ্ছে যে উনি একটা অণুর গতি বিবেচনা করেছেন। একটা অণু সামনের দিকে দৌড় মারছে, ছুটে চলছে, এবং অন্যান্য অণুর সঙ্গে সে ধাক্কা খেয়েছে, সংঘর্ষে লিপ্ত হয়েছে। এক্ষেত্রে অন্যান্য সকল অণু স্থির বিবেচনা করেই উনি এই সমীকরণটা প্রতিপাদন করেছেন। এজন্য আসলে যখন একটা অণু গতিশীল বিবেচনা করা হয়, বাকিগুলো স্থির বিবেচনা করা হয়, সেই ক্ষেত্রে এই সমীকরণ হচ্ছে ল্যামডা সি ইকুয়াল টু 1 বাই এন বাই সিগমা স্কয়ার। পরবর্তীকালে বিজ্ঞানী বোলজম্যান উনি চিন্তা করলেন যে ক্লসিয়াস যে সমীকরণ প্রতিপাদন করেছেন তার মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে। কি ত্রুটি? ত্রুটি হচ্ছে যে ক্লসিয়াস চিন্তা করেছে যে একটা অণু গতিশীল, বাকিগুলো স্থির, কিন্তু আসলে তো স্থির না, সমস্ত অণু গতিশীল। এবং তখন বিজ্ঞানী বোলজম্যান উনি সকল অণু গতিশীল বিবেচনা করে এই সমীকরণটা প্রতিপাদন করেন। সেক্ষেত্রে উনি যে সমীকরণটা প্রতিপাদন করেছে সেটা ল্যামডা বি দ্বারা বোলজম্যান বোঝানো হয়েছে 3/4 এন পাই সিগমা স্কয়ার। তার মানে ওই ক্লসের আগের সমীকরণে ঠিক আছে, সাথে 3/4 গুণ হয়েছে, অর্থাৎ এই মধ্যে যে অণুগুলো আছে তাদের গতির কারণে সব অণুর সাথে সে সংঘর্ষে লিপ্ত হয় নাই, 3/4 সংঘর্ষে লিপ্ত হয়েছে। কিছু অণু ঢুকে পড়েছে, কিছু অণু আবার বের হয়ে গেছে। দৌড়ের উপর যে অণুগুলোর সংঘর্ষ সেটা হচ্ছে এইটা ল্যামডা বি। পরবর্তীকালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল উনি আরও চিন্তা করে বের করলেন যে আসলে বোলজম্যান যে সমীকরণ প্রতিপাদন করেছেন তার মধ্যে কিছু ত্রুটি রয়ে গেছে। কি ত্রুটি আছে? বোলজম্যান চিন্তা করেছেন যে সকল অণু গতিশীল, কিন্তু সমবেগে গতিশীল, সবাই ভি বেগে গতিশীল উনি বিবেচনা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সব অণু একই বেগে গতিশীল না। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে অণুর মধ্যে অনবরত সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের ফলে প্রত্যেকটা অণুর বেগ অনবরত পরিবর্তিত হচ্ছে। ফলে এখানে যে বোলজম্যান যে বিবেচনা করেছেন যে সকল অণু গতিশীল এবং ভি বেগে গতিশীল, আসলে সব ভি বেগে গতিশীল না, কোনোটা বেশি কোনোটা কম। যার কারণে বিজ্ঞানী ম্যাক্সওয়েল কী করেছেন,
উনি ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র আছে, সেই ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র প্রয়োগ করে উনি এই সমীকরণটাকে আরও সংশোধন করেছেন। সংশোধন করে যেটা নির্ণয় করেছেন সেটা হচ্ছে ল্যামডা এম সমান সমান 1/√2 n পাই সিগমা স্কোয়ার, এবং এইটাই হলো সর্বশেষ সমীকরণ। এবং এই সমীকরণে ধরা হয়েছে কি যে সমস্ত অনুগতিশীল এবং বিভিন্ন বেগ গতিশীল তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, তাতে এই সমীকরণটা প্রতিপাদন করা হয়েছে। তাহলে যদি কখনো কোনো অঙ্কের প্রশ্নে যদি এরকম আসে যে একটা অনুগতিশীল বিবেচনা করে আমরা যদি সমীকরণ প্রতিপাদন করি, অথবা কোনো সমস্যা কোনো অঙ্কে আসলো যে একটা অনুগতিশীল বিবেচনা করে সমস্যার সমাধান করো, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ক্লজের সমীকরণ। আর যদি বলা হয় সকল অণু সমবেগে গতিশীল বিবেচনা করে তোমার সমস্যার সমাধান করো, তাহলে বুঝতে হবে এটা বোলজম্যানের সমীকরণ। আর যদি সকল অণু বিভিন্ন বেগে গতিশীল তাহলে এই সমীকরণ, অথবা যদি কোনো এরকম পূর্বসূত্র দেওয়া না থাকে তাহলেও মূলত এই সমীকরণ দিয়েই আমাদের সমস্যাগুলোর সমাধান করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ যে গড় মুক্ত সমীকরণ তিনটে সমীকরণ, ক্লসিয়াস, বোলজম্যান, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলটাই হচ্ছে সর্বশেষ সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা যেটা আলোচনা করছি স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কি? এই স্বাধীনতার মাত্রা কথাটা বুঝতে হলে আগে আমাদের পদার্থবিজ্ঞানে, তাপগতিবিদ্যায়, কোয়ান্টাম বলবিদ্যা, চিরায়ত বলবিদ্যা এই সমস্ত সাবজেক্টে কি হয়, পদার্থবিজ্ঞানের বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন শাখা, এখানে ব্যবস্থা বলে একটা কথা আমরা প্রায় শুনি, প্রায় তোমরা দেখতে পাবা। ব্যবস্থা, ব্যবস্থা কি এই জিনিসটা আগে বুঝতে হবে। ব্যবস্থা ইংলিশে বলে সিস্টেম, বাংলায় বলে ব্যবস্থা, সুব্যবস্থা বা সংস্থা। সিস্টেম বলতে কি বুঝি? জড় জগৎ বা কোনো পদার্থের যে অংশবিশেষকে আলাদা করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ করা হয় তাকে ব্যবস্থা বলে। অর্থাৎ আমরা একটা বস্তুকে মনে করো তাপ দিচ্ছি, যে বস্তুকে তাপ দিচ্ছি সেটাই আমাদের ব্যবস্থা। পরীক্ষণীয় বস্তু, যে বস্তুটা নিয়ে বা যে বস্তুর অংশবিশেষ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা সম্পাদন করি তাকেই আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় বলি সিস্টেম বা ব্যবস্থা। এরপর হলো স্বাধীনতার মাত্রা, আমাদের মূল আলোচনা। স্বাধীনতার মাত্রা কি? স্বাধীনতার মাত্রা হচ্ছে কোনো বস্তুর বা ব্যবস্থার গতির অবস্থা অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যতগুলো স্বাধীন রাশি বা স্থানাঙ্কের প্রয়োজন হয় তার সংখ্যাকে ওই ব্যবস্থার স্বাধীনতার মাত্রা বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর বা কোনো একটা ব্যবস্থা, আগেই বলেছি পরীক্ষণীয় যে কণাটা সেটাকে আমরা ব্যবস্থা বলি, সেই ব্যবস্থাটার অবস্থানটাকে বা গতিটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যে কয়টা স্বাধীন রাশির প্রয়োজন তাকে বলা হবে ওই ব্যবস্থার স্বাধীনতার মাত্রা। অর্থাৎ আমি যে উদাহরণ দিয়ে বলতে পারি এটা, যে মনে করো কোন একটা বস্তু, কোন একটা কণা যদি কোনো রেখা বরাবর অবস্থান করে তাহলে আমরা বলতে পারি কি তার স্বাধীনতার মাত্রা 1। কিভাবে বলতে পারি? যেমন মনে করো যে একটা পিঁপড়ার কথা বিবেচনা করি, যে একটা রেখা আছে, এই রেখার কোনো একটা জায়গায় একটা পিঁপড়া, মনে করি এই বিন্দুতে পিঁপড়াটা অবস্থান করতেছে, তাহলে আমরা কি বুঝি? আমরা বুঝি যে আমরা যদি বলি যে রেখাটা বাম পদ থেকে 2 সেন্টিমিটার দূরে আছে পিঁপড়াটা, তাহলে কিন্তু আমরা শুধু 2 সেন্টিমিটার বলেই বুঝতে পারি, তাহলে স্বাধীনতার মাত্রা 1। যদি বলি যে ওই পিঁপড়াটা এখন বোর্ডের উপর আছে, হোয়াইট বোর্ডের উপর আছে, তার মানে একটা তলে আছে, তা তলে থাকলে কি হবে? তলে থাকলে তার স্বাধীনতার মাত্রা 2, কারণ আমরা বলতে হবে যে এইটা বোর্ডের নিচ প্রান্ত থেকে 3 ফুট দূরে, বাম পাশ থেকে 4 ফুট দূরে, অর্থাৎ স্থানাঙ্ক 3, 4, অর্থাৎ স্বাধীনতার মাত্রা। ওই কণাটা যদি কোনো শূন্যে অবস্থান করে তো শূন্যে তার স্বাধীনতার মাত্রা হবে 3, কারণ তার অবস্থান বোঝাবার জন্য দৈর্ঘ্য বুঝবো, অর্থাৎ এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই থেকে কত, জেড থেকে কত, এই 3টা মান লাগবে। 3টা মান আমরা যদি জানতে পারি তাহলে তার অবস্থানটা সুনির্দিষ্ট প্রকাশ করা সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছ আশা করি যে আমরা যে এতক্ষণ আলোচনা করলাম, যে আলোচনায় মধ্যে স্বাধীনতার মাত্রা হচ্ছে, তাহলে কি বুঝলাম? স্বাধীনতার মাত্রা বুঝলাম যে আমরা যখন কোনো একটা বস্তুর অবস্থা অবস্থানকে সঠিকভাবে প্রকাশ করার জন্য আমরা যে কয়টা স্বাধীন রাশির প্রয়োজন সেটাই হচ্ছে কি স্বাধীনতার মাত্রা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা আমাদের ক্লাস আজকে এখানেই শেষ করব। তা আজকে কি কি বিষয়ে আলোচনা করলাম মনে আছে তোমাদের? নিঃসন্দেহে মনে আছে। প্রথম আলোচনা করেছিলাম গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ, এরপরে গ্যাসের চাপের রাশিমালা, তারপর আলোচনা করেছি তাপমাত্রা, চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক, এরপর আলোচনা করেছি গ্যাসের গতিশক্তির সমীকরণ, গড় মুক্ত পথ এবং স্বাধীনতার মাত্রা।
আশা করি তোমরা বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করেছো এবং প্রয়োজনীয় নোট করেছো। এটাকে আরও ভালোভাবে রপ্ত করার জন্য তোমরা এই বিষয় নিয়ে আরও ভালোভাবে পড়াশোনা করবে। তা আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।